হাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কাছে আজকে একটা নতুন গল্প নিয়ে এলাম। তোমাদের কাছে ছাবা সিনেমাটা খুবই জনপ্রিয় হয়েছে, তোমরাও শুনেছো। ঐতিহাসিক প্রেক্ষাপটে এই সিনেমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত বইতে শিবাজি মহারাজ সম্পর্কে পড়লেও শম্ভুজি মহারাজ, রাজারাম এদের সম্পর্কে খুব একটা পড়ি না, অথচ ঐতিহাসিক তথ্যে এরা কখনোই কারোর থেকে কোনো অংশে কম নয়। তো ছাবা সিনেমার মাধ্যমে এই বিষয়টা আমাদের প্রত্যেকের কাছে খুব জনপ্রিয় হয়েছে। সেই কারণেই আমাদের যে বিষয় আজকে, সেই বিষয়টা হচ্ছে মারাঠা লিডার শম্ভুজি মহারাজ। এই শম্ভুজি মহারাজের বায়োগ্রাফি পিকটাকে কেন্দ্র করেই এর সম্পর্কে তোমরা জানতে পেরেছো। তো মূল বিষয় যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিনেমার প্রেক্ষাপটে ঐতিহাসিক তথ্যগুলো কতটা গুরুত্বপূর্ণ। ওইখানে যা যা জিনিস দেখানো হয়েছে সেটা কি সিনেমার প্রয়োজনেও দেখানো হয়েছে, না বাস্তবিক এই ঘটনা ঘটেছিল, সেই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। তো মূল বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে এই সিনেমাটার নাম ছাবা দেওয়া হয়েছে। ছাবা সিনেমাটার হওয়ার কারণ হচ্ছে 1980 সালে ছাবা বলে একটা মারাঠি ভাষায় বই প্রকাশিত হয়। যে বইটার লেখক ছিলেন শিবাজি শ্রাবন্ত নামে এক লেখক। তার লেখা গ্রন্থটা প্রকাশিত হওয়ার পর সেটা সম্ভাজি মহারাজের বায়োগ্রাফি হিসেবে পরিচিত হয়। ছাবা বলতে এখানে সিংহের কথা বলা হয়েছে, সিংহের পুত্র। তার মানে শিবাজি মহারাজ যদি সিংহ হয়, তার পুত্র ছাবা সম্ভাজি মহারাজকেই বোঝানো হচ্ছে। তাই সিনেমার নামকরণের সঙ্গে ফিল্মের যে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা একটু খেয়াল রাখবে। এরপরে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে শিবাজি মহারাজকে, ছত্রপতি শিবাজি শাহু মহারাজকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো তিনি ভারতবর্ষের অন্যান্য প্রচলিত যে মহান সম্রাটরা রয়েছেন, যেমন সম্রাট অশোক হতে পারেন, সমুদ্রগুপ্ত হতে পারেন, চন্দ্রগুপ্ত মৌর্য হতে পারেন, কিংবা আমরা শিমুক বলতে পারি, পুলকেশী টু বলতে পারি, তাদের মতো সাম্রাজ্যের ভিত শিবাজি মহারাজ পাননি। শিবাজি মহারাজের কাছে কিচ্ছু ছিল না। তিনি নিজের প্রচেষ্টায় একটা সাম্রাজ্য গঠন করেছিলেন। এই সাম্রাজ্য গঠন করার ক্ষেত্রে তিনি যে মতাদর্শটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রায়োরিটি দিয়েছিলেন সেটাই হচ্ছে হিন্দাবি স্বরাজ। তাহলে শিবাজি মহারাজের নেতৃত্বে এই হিন্দাবি স্বরাজের মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে যে এখানে এমন একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা শিবাজি মহারাজ বলেছেন, যেখানে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ থাকবে না, নির্যাতন থাকবে না, নিপীড়ন থাকবে না, বৈষম্য থাকবে না, যেখানে ভারতীয় জনগণ সমবেতভাবে নিজেদের জন্য নিজেদের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গড়ে তুলবে। এই বৈষম্যহীন এমন একটা শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থায় সবাই নিজের জীবনযাত্রা নির্ধারণ করে নিজেকে বিকশিত লাভ করার সুযোগ পাবে, এটাকেই তিনি হিন্দাবি স্বরাজ বলেছেন। এবারে প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নতে এই হিন্দাবি স্বরাজকে প্রশ্নবিদ্ধ করা হয় যে সেটা কি সেকুলারিজমের ওপরে ছিল? সেকুলারিজম কনসেপ্টটা তখন ছিল না, কিন্তু হিন্দাবি স্বরাজ যেহেতু এটা হিন্দুত্ব বিষয়টাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, সেখানে তোমাদের খেয়াল রাখতে হবে হিন্দু ধর্মে 33টা দেবদেবতা, 5টা উপায়ে পুজো করার ব্যবস্থা রয়েছে, 5টা গ্রুপে বিভক্ত। তার মানে এখানে স্পেসিফিক কোনো গ্রুপকে প্রাধান্য দেওয়া হয়নি, সমস্ত গ্রুপের লোকেরাই সেখানে বসবাস করবে। তার পাশাপাশি ওই সময় শিবাজির সময় ভারতবর্ষে হিন্দু ব্যতীত মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাই বসবাস করত। তার মানে তিনি তার হিন্দাবি স্বরাজে কাউকে ব্যতি রেখে রাষ্ট্র গঠনের কথা তিনি বলেননি। তার হিন্দাবি স্বরাজের মতাদর্শকে কেন্দ্র করে পরবর্তীকালে আমরা যদি দেখি যে স্বামী দয়ানন্দ সরস্বতী এই স্বরাজের কথা বলেছেন। কংগ্রেসের প্ল্যাটফর্মে দাদাভাই নওরোজিও এই স্বরাজের কথা বলেছেন। অপরদিকে কমিউনিস্ট লিডার যাকে আমরা সবাই শ্রদ্ধা করি, শহীদ-ই আজম ভগৎ সিংও এই স্বরাজ কথাটা ব্যবহার করেছেন। তাহলে স্বরাজের যে আদর্শ, সেই আদর্শের মূল মন্ত্রটা আমরা কিন্তু শিবাজির কাছ থেকে পাচ্ছি। এই শিবাজির ব্যাকগ্রাউন্ড যদি দেখো তাহলে তুমি দেখতে পাবে ছোটবেলা থেকে যুদ্ধবিদ্যায় তাকে অধিকতর মনোযোগী হওয়ার কারণে তিনি কিন্তু লেখাপড়াটা
করতে পারেননি, অর্থাৎ লেটার নলেজ শিবাজী মহারাজের ছিল না। এর ফলে তিনি যে মতাদর্শটা দিয়েছিলেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, হিন্দাবি স্বরাজ। এর ফলে আমরা যদি দেখি যে শিবাজির পিরিয়ডটা আমরা যদি দেখি, তাহলে দেখব যে তার পিরিয়ডটা গোটাটাই হচ্ছে ঔরঙ্গজেবের পিরিয়ডে। ঔরঙ্গজেব মারা যাবে 1707। এক্ষেত্রে কিন্তু আমাদের 9-10 বইতে বলা হয় ঔরঙ্গজেবের দক্ষিণ ভারত বিজয়, দাক্ষিণাত্য নীতিকে ডেকান আলসার, দাক্ষিণাত্যের ক্ষত। কারণ ঔরঙ্গজেব এমন একজন মুঘল সম্রাট ছিলেন যিনি মুঘল সম্রাটদের মধ্যে একটু দৃষ্টান্তমূলক, কারণ ইনি ধর্মকে বেশি প্রায়োরিটি দিতেন, এবং ধর্মকে প্রায়োরিটি দেওয়ার ফলে এনার পিরিয়ডে নাচ গান তুমি বিশেষ একটা দেখবে না, সবকিছু বন্ধ করে দিয়েছিলেন। প্লাস ধর্মকে প্রাধান্য দেওয়ার জন্যই এই ঔরঙ্গজেবই একমাত্র ব্যক্তি যিনি মুঘল সম্রাট হওয়া সত্ত্বেও কোনোদিনও ওয়াইন টাচ করেও দেখেননি। 5 ওয়াক্ত নামাজ পড়তেন। ধর্মকে মেনে চলার ফলে যে তিনি সাম্রাজ্যবাদী নীতি পরিত্যাগ করেছিলেন, না করেননি। ঔরঙ্গজেবের সাম্রাজ্যবাদী নীতি এটাও আমাদের পড়ানো হয়। ঔরঙ্গজেব সাম্রাজ্যবাদী নীতি প্রচলন করতে গেলে দক্ষিণ ভারতে কি মুসলিম রাজ্যগুলোকে ছেড়ে দিয়েছিলেন? না, বিজাপুর গোলকুন্ডা শিয়া রাজ্য হওয়ার ফলে তিনি তো দখল করেছেন। সঙ্গে ওই জায়গাতেই শিবাজী মহারাজ যখন থাকছেন বা মারাঠা জাতীয়তাবাদ যখন ওনার পিরিয়ডেই তৈরি হচ্ছেন, তার মানে স্বাভাবিকভাবেই এই সাম্রাজ্যবাদী নীতি বিস্তার করার জন্য এই সংঘর্ষ অবশ্যম্ভাবী। এবং এই সংঘর্ষ হওয়ার ফলেই আমরা দেখতে পাবো যে শিবাজী এবং শিবাজীর পুত্র শম্ভুজির যে পিরিয়ড, অথবা শিবাজীর দ্বিতীয় পুত্র রাজারামের যে পিরিয়ড, এই পিরিয়ডের পরেই রাজারামের পুত্র শিবাজী দ্বিতীয়, তার পিরিয়ডটাও ঔরঙ্গজেবের পিরিয়ডের মধ্যে পড়ে। তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যদি নাম্বার দিই, শিবাজী যদি 1 নম্বর হয়, শম্ভুজি মহারাজ দ্বিতীয়, তারপরে তৃতীয় হচ্ছে রাজারাম, 4 নম্বরে হচ্ছে 4 নম্বরে হচ্ছে শিবাজী 2, আর 5 নম্বরে হচ্ছে শাহু। এই পিরিয়ডটাই হচ্ছে শিবাজীর বংশধরদের পিরিয়ড, ভোসলে পরিবারের। শিবাজী ভোসলে পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন। এই ক্ষেত্রে আমাদের যেটা সব থেকে খেয়াল রাখতে হবে যে ঔরঙ্গজেবের সাম্রাজ্যবাদী নীতির ফলে তিনি শম্ভুজিকে পরাজিত করে হত্যা করতে পেরেছিলেন, কিন্তু মারাঠা রাজ্য দখল করতে পারেননি। সার্বভৌম মারাঠা সাম্রাজ্য ধ্বংস করার ক্ষমতা ঔরঙ্গজেবের হয়নি। এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে। আমরা যদি সিনেমাটার দিকে তাকাই, তাহলে দেখব দক্ষিণ ভারতে ঔরঙ্গজেবের যেটা রাজধানী বুরহানপুর, এই বুরহানপুর দখলের মধ্যে দিয়ে শম্ভুজি মহারাজ সিংহাসনে যখন বসেছিলেন, সেই সিংহাসনটা কি একদম ঔরঙ্গজেব মানে শিবাজী মরে গেছে আর শম্ভুজি মহারাজ সিংহাসনে বসে গেছে, এখানে কোনো রাজনীতি কোনো ঘটনা ঘটেনি, এটা ভাবা ভুল। তার কারণ কি? তার কারণ মারাঠারাও নিজস্ব রাজনীতি আছে। সেখানে শিবাজীর দ্বিতীয় পুত্র রাজারামকে সিংহাসনে বসানোর একটা চক্রান্ত চলেছিল, সেটাকে পরাজিত করে শম্ভুজি মহারাজ সিংহাসনে বসেন এবং সিংহাসনে বসে 9 বছর রাজত্ব করেছেন, 1680 থেকে 1689 পর্যন্ত। এই পিরিয়ডে তিনি কি শুধু ঔরঙ্গজেবের সঙ্গে লড়াই করেছেন? না, ওই সময় আঞ্চলিক যে রাজবংশগুলো ছিল তাদের সঙ্গে লড়াই করতে হয়েছে, অথবা ইউরোপিয়ান যারা ছিল পর্তুগিজ এবং ব্রিটিশ, তাদের সঙ্গেও তাকে লড়াই করতে হয়েছে। পর্তুগিজদের সঙ্গে লড়াই করতে তাকে গোয়া আক্রমণ করতে হয়েছে। কিন্তু ব্রিটিশদের সঙ্গে প্রত্যক্ষ বিরোধিতা ছিল, কিন্তু প্রত্যক্ষ লড়াইয়ে তাকে যুক্ত হতে দেখা যায় না। এবং তিনি এই 9 বছরে কোনো যুদ্ধে পরাজিত হননি। একমাত্র শেষ যুদ্ধে তাকে পরাজিত করা হয়েছে, এবং সেই পরাজিত করার পেছনে ষড়যন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ। আমরা যদি দেখি, এই যে বুরহানপুর দখল করে নিলেন শম্ভুজি, সেইখান থেকে কি দেখব? সেখান থেকে আমরা দেখব ঔরঙ্গজেব এখানে একটা পণ করবে, যতক্ষণ না পর্যন্ত শম্ভুজিকে শায়েস্তা করা যায় ততক্ষণ পর্যন্ত তিনি তার মাথার মুকুট পরবেন না। এটা সিনেমাটোগ্রাফিতে দেখানো হয়েছে। বাস্তবিক কি? বাস্তবিক হচ্ছে এই পরাজয় ঔরঙ্গজেবকে এতটাই এফেক্ট করেছিল যে শম্ভুজি মহারাজকে বাই হুকস অ্যান্ড কুকস পরাজয় করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করেছেন।
এক্ষেত্রে তিনি যদি দেখো, এক্ষেত্রে যদি আমরা দেখি বাবা শিবাজিকে পরাজিত করার জন্য শায়েস্তা খাঁকে পাঠিয়েছে, আফজল খাঁ শিবাজিকে পরাস্ত করার জন্য প্রেরিত হয়েছিল বাহমনি রুলারদের দ্বারা। এরপরে শম্ভুজিকে পরাজিত করার জন্য মুকারব খানকে পাঠানো হবে, রাজারামকে পরাজিত করার জন্য ঔরঙ্গজেব জুলফিকার খানকে পাঠাবেন। তো সব জায়গায় ঔরঙ্গজেব এই মারাঠাদের দমন করার জন্য ট্র্যাডিশন ওয়াইজ পরপর সেনা পাঠিয়ে গেছেন। কিন্তু ইতিহাসে মুকারব খানের ঘটনাটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তিনি যে ঘটনাটা ঘটিয়েছেন ইতিহাসে তার দৃষ্টান্তমূলক। এক্ষেত্রে আমরা যদি দেখি নির্যাতন, সেই নির্যাতন কিন্তু সব সময় মনে রাখতে হবে যে ভারতীয় দর্শন এবং বিদেশি দর্শন, এই বিদেশি দর্শন হিসেবে আমরা যদি সুলতানি পিরিয়ড দেখি, মুঘল পিরিয়ড দেখি বা ব্রিটিশ পিরিয়ড দেখি, সব জায়গায় নির্যাতন হয়েছে। আমার প্রশ্ন তোমাদের কাছে যে কোন জায়গাটায় নির্যাতনটা একটু বেশি হয়েছিল, এটা তোমরা একটু আমাকে বলো, কমেন্টে বলো। অপরদিকে ভারতীয় দর্শন যদি তুমি দেখো, আলেকজান্ডারের ভারত আক্রমণ থেকে মুঘল আক্রমণ বা ব্রিটিশ আক্রমণ যাই হোক, ভারতীয়রা কিন্তু নিজেদের দর্শন থেকে কখনো পিছু পা হননি। তারা এই নিষ্ঠুর নির্যাতনের ঘোরতর বিরোধী। সেটা পৃথ্বীরাজ চৌহান থেকে আরম্ভ করে রাজা পুরু সবাই এটা দেখিয়ে গেছেন। অপরদিকে আমরা যদি দেখি, এর ফলে শম্ভুজি মহারাজ ওই 9 বছরে যতগুলো মুঘল আক্রমণ বা বিদেশি শক্তির আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে সুরক্ষিত মারাঠা রাষ্ট্র গঠনের চেষ্টা করেছেন, সেখানে মারাঠা জাতীয়তাবাদ গঠন করার জন্য তাকে সাহায্য করেছেন, অবশ্যই করেছেন। ধনাজি যাদব, শান্তাজি ঘোরপড়ে এরা করেছেন। এবং তার সর্বক্ষণের সঙ্গী কবি কলস, তিনিও সব সময় আমাদের শম্ভু মহারাজকে সাহায্য করে গেছেন। এই নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা সম্ভাজি মহারাজের যে কৃতিত্ব সেটা আমরা উপেক্ষা করতে পারি না। ষড়যন্ত্রের তত্ত্বের মধ্যে থেকেও তিনি মারাঠা রাষ্ট্রকে সঠিক পথে, শিবাজির দেখানো হিন্দাবি স্বরাজের পথে নিয়ে যেতে পেরেছিলেন। এবারে আমরা যদি দেখি তাহলে দেখব মুকারব খান অনৈতিকভাবে সঙ্গমেশ্বরের যুদ্ধে আমরা দেখতে পাবো শম্ভুজি মহারাজকে অ্যারেস্ট করবেন। অ্যারেস্ট করার পর সিনেমায় যে নির্যাতন দেখানো হয়েছে, বাস্তবে কি সেটা ঘটেছিল? বাবা, বাস্তবে তার থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এই কারণেই বলছি, শম্ভুজি মহারাজের যে অভিনয় করেছেন তিনি দেখে মনে হবে বাস্তবিক শম্ভুজি মহারাজই রয়েছেন। অসাধারণ অভিনয় করেছেন দুজনেই, ঔরঙ্গজেব এবং শম্ভুজি মহারাজ। ধন্যবাদ তাদেরকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে শম্ভুজি মহারাজের যে অত্যাচার আমরা দেখি, সেই অত্যাচারটা কি ওইটুকুই ছিল? না, সেই অত্যাচারের মাত্রা সিনেমায় যেটা দেখানো হয়েছে তার থেকে অধিক মাত্রায় বেশি ছিল। শম্ভুজি মহারাজ কি দিয়ে তৈরি এটা নিয়েও রিসার্চ হতে পারে, কারণ এত অত্যাচারের পরেও তিনি তার ধর্ম, তিনি তার জাতীয়তাবাদী, তিনি তার আদর্শ থেকে এক পাও বিচ্যুত হননি। সগর্বে বলে গেছেন যে তিনি হিন্দুত্ববাদ, হিন্দু ধর্ম পরিবর্তন করে ইসলামকে গ্রহণ করে তিনি কখনোই তার রাষ্ট্র পরিচালনা করবেন না। এক্ষেত্রে তার মৃত্যুই যথেষ্ট। ঔরঙ্গজেব কি শুধু শম্ভুজি মহারাজের সঙ্গে এই ঘটনা ঘটেছিলেন? না, 9th গুরু তেগ বাহাদুরকেও তো একই কারণে ঔরঙ্গজেব হত্যা করেছে। তো স্বাভাবিকভাবেই এই জায়গাটায় শম্ভুজি মহারাজকে পরাজিত করার পর ঔরঙ্গজেব চুপ করেছিলেন? একদমই না। ঔরঙ্গজেব তারপরে রায়গড় আক্রমণ করে দখল করে নিয়ে শম্ভুজি মহারাজের ওয়াইফ এবং তার পুত্র শাহুকে অ্যারেস্ট করে মুঘল কোর্টে নিয়ে চলে আসে। এই জায়গাটাও আমরা দেখব। এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে যুদ্ধগুলো হয়েছিল, এই যুদ্ধে সবসময় মনে রাখবে মুঘলরা সংখ্যায় বেশি ছিল। সংখ্যায় বেশি থাকাটাই কি সবসময় জয়ের কারণ?
তাহলে তো মুঘলরা কোনোদিনও পরাজিতই হতো না। মুঘল সেনাবাহিনী আমাদের ভারতীয় আঞ্চলিক যে রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলোর সেনাবাহিনীর তুলনায় অনেক অনেক বেশি ছিল। সেই কারণে যে তারা সবসময় হেরে গেছে তা কিন্তু নয়, রাজনৈতিক পদ্ধতিতে যুদ্ধের পারদর্শিতে মারাঠারা অত্যন্ত দক্ষ ছিল। তাদের গরিলা ওয়ারফেয়ারের কারণে প্রতি পদে সংখ্যাধিক্য হওয়া সত্ত্বেও মারাঠারা জয়লাভ করেছিল, এবং সেই কারণে ঔরঙ্গজেবই শিবাজীকে পর্বত মুশিক উপাধি দিয়েছিল। এক্ষেত্রে সংখ্যাধিক্যটা কোনো ফ্যাক্টর নয়। আমরা যদি যাই একদম সিনেমার শেষে, তাহলে দেখতে পাবো শম্ভুজি মহারাজকে অ্যারেস্ট করে যখন রাখা হয়েছে তখনই তার প্রিয় বন্ধু সর্বসঙ্গী কবি কলস, এই কবি কলসের উক্তি ঔরঙ্গজেবের ভিতকে নাড়িয়ে দেয়। কবি কলসকে যখন হত্যা করার হুকুম দেয় ঔরঙ্গজেব, তখন কবি কলস বলেন, হাতি ঘোড়ে তোপ তলোয়ারে ফৌজ তো তেরে সবই হে, पर जंजीर में जकरा राजा मेरा अब भी सब पे भारी है। हाथी घोड़े तोप तलवारें फौज तो तेरी सारी है, पर जंजीर में जकड़ा राजा मेरा अब भी सब पे भारी है। এই কথাটা কবি কলস বলেছেন। এবারে প্রশ্ন হচ্ছে যে ঔরঙ্গজেব এই শম্ভুজি মহারাজের মৃত্যুতে কি পরিবর্তিত হয়েছিল মতাদর্শ? দাম্ভিক একজন সম্রাট বাবাকে বন্দি করে ভাইদের হত্যা করে সিংহাসনে বসছেন, তার সাম্রাজ্যবাদী নীতিতে কি কোনো পরিবর্তন এসেছিল তার মানসিকতায় এই শম্ভুজির ঘটনাতে? এইটা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ সিনেমাতে শম্ভুজির মহারাজের মৃত্যুই সিনেমা শেষ, ইতিহাস ওখানে থেমে থাকেনি, ইতিহাসের পরেও চলেছে, ইতিহাস নিজের ইতিহাসের ধারায় প্রভাবিত হয়েছে। এক্ষেত্রে যদি তুমি দেখো তাহলে ঔরঙ্গজেবের পাশে এই যে ভদ্রমহিলার ছবি রয়েছে, এই ভদ্রমহিলারা হচ্ছেন ঔরঙ্গজেবের দ্বিতীয় কন্যা, যার নাম হচ্ছে জিনাত উন্নিসা। সিনেমাতে তেমন কিছু এফেক্টিভ নেই, তো মুঘল পিরিয়ডে এরকম ছিল, মহিলাদের একটা ডেজিগনেশন ছিল পাতসা বেগম। সেই পাতসা বেগম বলতে মুঘল হারেমে মহিলাদের হাইয়েস্ট ডেজিগনেশন বোঝানো হয়। ঔরঙ্গজেবের সময় তার মেয়ে জিনাতুন্নিসাই ছিলেন পাতসা বেগম। এটা কেন বলছি? এটা বলার কারণও আছে, মনে রাখবে। ঔরঙ্গজেব শম্ভুজি মহারাজকে কোনোভাবেই দমন করতে না পেরে মানসিকভাবে তার পরাজয় ঘটেছিল। এর ফলে শম্ভুজি মহারাজের ওয়াইফ এবং শম্ভুজি মহারাজের পুত্রকে অ্যারেস্ট করার সময় তিনি কখনো তাদেরকে ধর্মীয় পরিবর্তনের জন্য অত্যাচার করেছে এই এভিডেন্স পাবে না। এক্ষেত্রে শম্ভুজি মহারাজ কি প্রথম ঔরঙ্গজেব অ্যারেস্ট করেছে? না, বাবার সঙ্গেও 1666 সালে যখন আগ্রায় গেছিলেন ঔরঙ্গজেব এবং শম্ভুজি মহারাজ দুজনকে হাউস অ্যারেস্ট করে রেখেছিলেন। শিবাজির বুদ্ধিমত্তায় দুজনাই সেখান থেকে পালিয়ে চলে আসে। এবারে 1689 সাল থেকে শম্ভুজি মহারাজের ছেলে ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত 1707 পর্যন্ত মুঘল কোর্টে বন্দী রয়েছে। সেই মুঘল কোর্টে বন্দী থাকা অবস্থায় তার ওয়াইফ এবং ছেলেকে যে দেখাশোনা করেছেন তিনি হচ্ছেন ইনি, যার নাম হচ্ছে জিনাতুন্নিসা। এই জিনাতুন্নিসা এবং ঔরঙ্গজেবের আদেশেই শম্ভুজি মহারাজের পুত্র শাহজি মহারাজের বিয়েও পর্যন্ত হবে। শম্ভুজি মহারাজের ওয়াইফ এবং তার ছেলে শাহু, এটা বিনা কারণে ঔরঙ্গজেব রাখেনি। ঔরঙ্গজেবের রাখার পেছনে রাজনৈতিক কারণ ছিল, সেই রাজনৈতিক কারণও গুরুত্বপূর্ণ। কিন্তু সেখানে শম্ভুজি মহারাজকে যে ট্রিটমেন্ট তিনি দিয়েছিলেন সেই ট্রিটমেন্ট কিন্তু তার ওয়াইফ এবং তার পুত্রের ক্ষেত্রে দেয়নি।
এক্ষেত্রে আমরা যদি দেখি শম্ভুজি মহারাজের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটিয়েছিল মুঘলরা, তার প্রতিবাদ কেউ করেনি। হ্যাঁ, শম্ভুজি মহারাজ মরে যাওয়ার পর তার দুই বীর সেনাপতি ধনাজি যাদব এবং শান্তাজি ঘোরপাড়ে এরা কিন্তু মুকারব খানকে হত্যাও করেছিল। ওদের আক্রমণের ফলেই মুকারব খানের পরবর্তীকালে মৃত্যুও হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে এটা তো ইতিহাস, ইতিহাসের মতো চলতে থাকবে। আমরা এইখানে যে বিষয়টা দেখব সেটা শম্ভুজি মহারাজের সেই ফেমাস ডায়লগটাকে কেন্দ্র করেই দেখব। তিনি এই সিনেমায় একটা ডায়লগ দিয়েছেন, মন কে জিত হে জিত হে, মন কে হারে হার, হার গায়ে जो बिल लड़े उस पर है धिक्कार। তো বন্ধু, তোমরাও তোমাদের পড়াশোনা চালিয়ে যাও, পরীক্ষার জন্য লড়াই করো, লড়াই ছাড়া পাশ করা অসম্ভব। বিনা লড়াইয়ে যে হার মেনে নেয় তার উপরে শম্ভুজি মহারাজ ধিক্কার জানিয়েছেন। তো তোমরাও আশা করি শিখে নিজেদের পড়াশোনা করে নিজেদের অভিমত তৈরি করে আপকামিং পরীক্ষায় যাবে। তো স্বাভাবিকভাবেই তোমাদের প্রত্যেককে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ভাবে তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।